নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ, যার সাথে উত্তরে চীন, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এখানে শতকরা ৮১% হিন্দু ধর্মের অনুসারী। হাওড়া থেকে দুপুরে মিথিলা এক্সপ্রেস করে পরের দিন সকাল 8:30টায় রক্সল পৌঁছালাম। স্টেশন থেকে টাঙা চড়ে বিহার আর নেপালের বর্ডার ক্রস করলাম। বর্ডার ক্রস করে আমরা গাড়িতে নেপালে প্রবেশ করলাম। এখন এসে গেছি চিতওয়ান সাফারি ক্লাবে। এখানে আমরা আজকের রাতটা থাকব। এটি বাগানওয়ালা বিশাল রিসর্ট। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা গেলাম জাঙ্গল সাফারি, চিতওয়ান ন্যাশনাল পার্ক। পথে পড়ল রাপ্তি নদী। গাইড জানালো এই জঙ্গলে অনেক বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। প্রাচীনকালে রাজারা শিকারে আসতেন এই জঙ্গলে। জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি। এখানে দূর থেকে একটা গন্ডার, কিছু হরিণের দল আর কুমির দেখতে পেলাম। জঙ্গলের মাঝখানে ছোট একটা মন্দিরও ছিল। এরপর আমরা ফিরে চললাম। পরের দিন আমরা এসেছি মনোকামনা মন্দির দেখতে। এটি নেপালের একটি পবিত্র হিন্দু মন্দির। দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসেন এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। মন্দিরটি পাহাড়ের অনেক উপরে অবস্থিত এবং মূল মন্দিরটি 17 শতকে নির্মিত হয়েছিল। এখন রোপওয়ে করে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। রোপওয়ে করে বেশ 7-8 মিনিট লেগে গেল আমাদের মনোকামনা মন্দির পৌঁছাতে। প্রাচীনকালে কিভাবে এই দুর্গম পাহাড় বেয়ে যাত্রীরা এই মন্দিরে আসতো সেটা ভাবতেই অবাক লাগে। রোপওয়ে থেকে নামার পরেও অনেকটা উঁচুতে মন্দির। ধাপে ধাপে আমাদের অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। দুপাশে অসংখ্য দোকান। এখান থেকেই পুজোর ডালি আমরা কিনে নিলাম। এই সেই মনোকামনা মন্দির। এবার যাচ্ছি পোখরার দিকে। ওখানে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা। চারিপাশে বড় বড় হোটেল রয়েছে আর রয়েছে বিশাল বিশাল দোকান। এখানে আমরা ঘুরে ফিরে ছোটোখাটো মার্কেটিং করলাম। পরের দিন আমরা দেখতে গেলাম বিন্ধ্যবাসিনী মন্দির। এটি নেপালের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটি মা ভগবতীকে উৎসর্গ করা হয়েছে। বিন্ধ্যবাসিনী মন্দিরটি পোখরার একটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং একপাশে হিমালয় পর্বতমালা, অন্যদিকে পোখরা শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। একই চাতালে অনেকগুলি মন্দির ছিল। এরপর দেখতে গেলাম মহেন্দ্র কেভ। কেভে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা অনেক নিচে নেমে গেলাম। নিচটা আধা অন্ধকার, দূরে দূরে অল্প অল্প লাইট দেওয়া রয়েছে। কেভের শেষ প্রান্তে রয়েছে মন্দির। কেভ থেকে বেরিয়ে চারপাশে বিশাল সুন্দর একটা পার্ক দেখতে পেলাম। এখানে ছোট ছোট স্কুলের বাচ্চাদের নিয়ে কোনো একটা প্রোগ্রাম করা হচ্ছে। এখান থেকে কিছু দূরে একটা টানেলের নিচে নদী খুব খরস্রোতে বয়ে চলেছে। এখানে নেপালিদের অরিজিনাল ড্রেস পরে ফটো তুললাম। এরপর গেলাম গোর্খা মিউজিয়াম। গোর্খা রেজিমেন্টের নানা বীরত্বের কথা এখানে তুলে ধরা হয়েছে। 1815 সালে গোর্খা সোলজার ব্রিটিশ আর্মিতে জয়েন করেছিল। 1947-এ আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে। এরপর দেখতে গেলাম নেপালের খুবই বিখ্যাত একটি মন্দির, গুপ্তেশ্বর মহাদেব মন্দির, আর তার নিচে বিশাল এক গুহা। মন্দিরটি যেমনই সুন্দর সেই রকম অপরূপ কারুকার্য করা। গোল হয়ে ঘুরে ঘুরে মন্দিরটাকে ভালো করে দেখে নিলাম। এরপর গুহায় নামব। গুহার ভিতরটা অন্ধকার, দূরে দূরে আলো দেওয়া রয়েছে। খুবই সাবধানে নামতে লাগলাম। ভিতরে রয়েছে নানা দেবদেবীর মূর্তি। গুহার শেষে এক অপূর্ব দৃশ্য। 2 পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা নেমে এসেছে। গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের অপোজিটেই রয়েছে ডেভিস ফল।
এই ডেভিস ফলই গুপ্তেশ্বর মহাদেব কেভের মধ্যে এসে পড়েছে। ডেভিস ফলের চারিপাশে খুব সুন্দর একটা পার্ক রয়েছে। বিকেলে গেলাম ফেওয়া লেকে বোটিং করতে। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। হ্রদের মাঝখানে একটি মন্দিরও আছে। সন্ধেবেলায় লেকের ধারে সন্ধ্যা আরতি দেখলাম। পরের দিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছালাম। এটি বিখ্যাত বৌদ্ধনাথ স্তূপ। এখানে সিদ্ধার্থ গৌতমের একটি হাড় রাখা আছে বলে মনে করা হয়। পরের দিন সকালে আমরা দর্শন করতে গেলাম পশুপতিনাথ। এটি একটি নেপালের বিখ্যাত পবিত্র হিন্দু মন্দির। এটি ভগবান শিব বা পশুপতিকে উৎসর্গ করা। এই মন্দিরটি পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি কবে তৈরি হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। মূল মন্দিরের 4টি প্রধান দরজা রূপার চাদর দিয়ে ঢাকা। এই জায়গার নাম নাগরকোট। ভক্তপুর জেলার সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটি। এটি হিমালয়ের সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য বিখ্যাত। পূর্ব নেপালের হিমালয়ের অন্যান্য শৃঙ্গগুলিও দেখা যায়। এটি হলো বুদ্ধা পিস পার্ক। সিঁড়ি দিয়ে বেশ কয়েক ধাপ উপরে গোল্ডেন বুদ্ধার বিশাল মূর্তি রয়েছে, আর চারিদিকে নৈসর্গিক দৃশ্য অতি মনোরম। আরও আধ ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম ভক্তপুর দরবার স্কোয়ার। এটি 13 শতকে জয়সিথি মল্ল দ্বারা নির্মিত হয়েছিল। 1200 থেকে 1769 পর্যন্ত হিন্দু মল্ল রাজবংশে এটি রাজকীয় প্রাসাদ ছিল। মল্ল রাজারা ভক্তপুরের অসাধারণ কারুশিল্পকে লালন করেছিলেন। জটিল আচার অনুষ্ঠানের প্রবর্তন এবং উপত্যকার সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির নির্মাণের মাধ্যমে একটি ভক্তিমূলক ল্যান্ডস্কেপ তৈরি করেছিলেন। 1833 ও 1934 সালে ভূমিকম্পে অনেকগুলি প্রাঙ্গণ ও ভবন নষ্ট হয়। রণজিতা মল্ল ভক্তপুরের শেষ রাজা ছিলেন। এখানে বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য, কাঠের খোদাই এবং বিশাল প্যাগোডা মন্দিরের অনেক উদাহরণ রয়েছে। আজ এই দরবার স্কোয়ার ইউনেস্কো দ্বারা স্বীকৃত। ভক্তপুর থেকে ফেরার পথে আরেকটি ঐতিহাসিক স্থান দেখলাম। প্রায় 190 ধাপ সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এখানে যে জায়গাটা দেখতে পেলাম, এখানে কিন্তু অনেকটাই ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে। এখানে 2-3টে মন্দির দেখতে পেলাম যেখানে এখনও পুজো করা হয়। এই উঁচু জায়গা থেকে চারিপাশের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর। এখানে সম্ভবত রাজাদের প্রাসাদ ছিল, যা কিনা ভূমিকম্পে নষ্ট হয়ে যায়। শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চারিদিকে গভীর পরীক্ষা করা। রক্সল ফেরার পথে অপূর্ব এক ঝর্ণা দেখলাম। এখনও অনেক জায়গা দেখা বাকি রয়ে গেল। আবার কখনো নেপালে আসব এই আশা নিয়ে কলকাতা ফিরে চললাম।